বাংলাদেশে ইদানিং একটা বেশ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তাই না? একদিকে দেখা যাচ্ছে প্রকাশ্য সহিংসতা, আরেকদিকে রাজনৈতিক মহল একদম চুপ। এই দুটো মিলেমিশে কেমন যেন একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। চলুন এই ব্যাপারটার একটু গভীরে গিয়ে দেখি আসলে কি ঘটছে। দেখুন, দেশের সবচেয়ে বড় দুটো মিডিয়া হাউস প্রথম আলো আর ডেইলি স্টার, তাদের অফিসে হামলা হলো, ভাঙচুর হলো, এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হলো। আর ঘটনার পরপরই খুব দ্রুত কয়েকজনকে গ্রেফতারও করা হলো। এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। সূত্র বলছে মাঠ পর্যায়ে যারা হামলা করলো তাদের তো ধরা হলো, কিন্তু যারা সবার সামনে এই সহিংসতার জন্য উস্কানি দিচ্ছে, সেই বড় মাথাগুলো, সেই প্রভাবশালী লোকগুলো কেন সবসময় ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়? আচ্ছা, তাহলে প্রথমেই একটু দেখি যে এই হামলাগুলোর পর ঠিক কি ঘটল আর রাষ্ট্রীয়ভাবে কি প্রতিক্রিয়া দেখানো হলো, কারণ এই প্রতিক্রিয়ার মধ্যেই কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে। প্রথম আলো আর ডেইলি স্টারের ঘটনায় প্রায় ২০ জনের মতো লোককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সূত্র বলছে এরা আসলে ঘটনার দৃশ্যমান অংশ মাত্র, মানে যারা সামনে ছিল। আসল পরিকল্পনাকারী কিন্তু এরা নয়। এই যে কিছু লোককে গ্রেফতার করা হলো, এটা কিন্তু একটা দুই রকমের বিচার ব্যবস্থার দিকে ইঙ্গিত করে। মানে পুতুলদের তো ধরা হলো, কিন্তু পুতুল নাচের কারিগর যারা, তারা কোথায়? আর এই যে যাদের ধরা হলো, এরা আসলে কারা? এখন একটা মজার ব্যাপার হলো, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বোঝানোর জন্য সূত্র একটা খুব পরিচিত বাংলা শব্দ ব্যবহার করেছে, চুনোপুটি, মানে হলো ছোট মাছ, অর্থাৎ বড় কোনো খেলার খুবই নগণ্য সদস্য এরা। আর এই তুলনাটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে এই চুনোপুটিরা, যারা হয়তো একটা টিভি বা হারমোনিয়াম লুট করতে গিয়ে ধরা পড়ছে, আর অন্যদিকে আছে সেই প্রভাবশালী উস্কানিদাতারা, যাদের কিছুই হচ্ছে না, কোনো পরিণতিই ভোগ করতে হচ্ছে না। সূত্র এখানে একটা অন্যরকম সম্ভাবনার কথাও বলছে। হতে পারে যে গণমাধ্যমগুলোর উপর হামলা হলো, তারাও হয়তো চায় না যে মূল পরিকল্পনাকারীদের পরিচয় সামনে আসুক। কারণটা কি? কারণটা হতে পারে পরিচয় প্রকাশ পেলে হয়তো সরকারের ভেতরের কোনো গোষ্ঠীর সাথে তাদের অস্বস্তিকর কোনো সম্পর্কের কথা ফাঁস হয়ে যেতে। এই সব কিছু মিলে একটা বেশ ভয়ঙ্কর তত্ত্বের দিকে ইঙ্গিত করা হচ্ছে, আর তা হলো সরকার হয়তো কোনো একক শক্তি হিসেবে কাজ করছে না, বরং এর ভেতরেই বিভিন্ন ভাগ রয়েছে এবং কোনো একটা অংশ এই ঘটনাগুলোর সাথে সরাসরি জড়িত। এটা শুধু কোনো ধারণা নয়। নাহিদ ইসলামের মতো পরিচিত ব্যক্তিরা, যাদের কথা সূত্রে উল্লেখ করা হয়েছে, তারা কিন্তু খোলাখুলি অভিযোগ করছেন যে খোদ সরকারেরই একটা অংশ এই ঘটনার পেছনে আছে। আর এই দাবির পেছনে কিছু বাস্তব ঘটনাও কিন্তু আছে। যেমন হামলার সময় একজন সিনিয়র সাংবাদিক সরকারি কর্মকর্তাদের সাহায্যের জন্য বারবার ফোন করেও কোনো সাড়া পাননি। আবার ঘটনার পর প্রেস সচিবের মতো দায়িত্বশীল ব্যক্তিরা এক ধরনের অদ্ভুত অসহায়ত্ব প্রকাশ করছেন। ব্যাপারটা অনেকটা যেন একটা খ্যাপা ষাঁড়কে ছেড়ে দিয়ে পরে বাগান নষ্ট হয়ে যাওয়ায় দুঃখ করার মতো। এবার তাহলে আরেকটা দিকে নজর দেওয়া যাক। সূত্র দেখাচ্ছে রাষ্ট্র এক এক ধরনের হিংসার ঘটনায় এক এক রকম প্রতিক্রিয়া জানায়। মানে শিকার কে, তার উপর ভিত্তি করে রাষ্ট্রের আচরণে আকাশ পাতাল তফাত হয়ে যায়। এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার বোঝা যায়। ভাবুন একবার, যখন বড় মিডিয়া হাউসের অফিসে হামলা হয়, তখন স্বয়ং সরকার প্রধান ফোন করে খোঁজ নেন, নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়। অথচ যখন দীপুচন্দ্র দাসের মতো একজন সাধারণ মানুষকে অপহরণ করে পিটিয়ে আর পুড়িয়ে মেরে ফেলা হয়, তখন রাষ্ট্র পুরোপুরি চুপ, কোনো সাহায্য নেই, কিচ্ছু নেই। তাহলে এর মানে কি দাঁড়ায়? মানেটা খুব সহজ এবং একই সাথে ভয়ঙ্কর। এদেশে নিরাপত্তা যেন সব নাগরিকের একটা মৌলিক অধিকার নয়, বরং এটা ক্ষমতাশালীদের জন্য একটা বিশেষ সুবিধা বা প্রিভিলেজ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রের এই যে দ্বিমুখী নীতি, এটা কিন্তু একটা খুব বিপজ্জনক পরিবেশ তৈরি করছে। এমন একটা পরিবেশ যেখানে সত্যি কথা বলার জন্য বা মুখ খোলার জন্য অনেক ঝুঁকি নিতে হয়। আর এই একটা প্রশ্নই যেন পুরো সমস্যাটার সারমর্ম। নাম বললে চাকরি থাকবে না, এক রাজনীতিবিদের এই মন্তব্যটা ভাইরাল হয়েছিল, আর এটাই যেন সবার মনের কথা। প্রভাবশালী কারো নাম বলতে গেলেই বিপদ, তাই বেঁচে থাকতে হলে চুপ করে থাকাই ভালো, এই ভয়টাই যেন সবাইকে গ্রাস করছে। সূত্র অনুযায়ী এই সবই আসলে একটা দুর্বল সরকারের লক্ষণ। যে সরকার সহিংসতার চেয়ে সমালোচনাকে বেশি ভয় পায়, যে সরকার তার সব নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, যেখানে প্রভাবশালীরা যা খুশি তাই করে পার পেয়ে যায়। আর এর ফল একটাই, সবার মধ্যে ছড়িয়ে পড়া একটা ভয়ের পরিবেশ। আর এই সবকিছু শেষে আমাদের সামনে একটাই বড় প্রশ্ন এসে দাঁড়ায়, যা বেশ অস্বস্তিকর। যে দেশে ক্ষমতাশালীদের নাম উচ্চারণ করাটাই সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, সেই দেশে ন্যায় বিচার আর মত প্রকাশের স্বাধীনতার ভবিষ্যৎ কি? বিশেষ করে যখন সামনেই একটা নির্বাচন আসছে।